সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চ্যানেল আয়ের সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্রিন ভিউ টেলিপ্রেসক্রিপশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার ফুয়াদ শহীদ। সুধী দর্শক, আজ আমরা আমাদের মাঝে পেয়েছি একজন তরুণ বা অভিজ্ঞতা সম্পন্ন ডেন্টাল সার্জন, যিনি ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ওনার নাম ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সুধী দর্শক, আজ আমরা কথা বলবো মুখের আকৃতিগত ত্রুটি এবং তার আধুনিক চিকিৎসা বিষয়ে। আসুন আমরা আমাদের অতিথির সঙ্গে আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে আপনার কাছে জানতে চাবো, আমরা আসলে ডেন্টিস্ট্রি বা দাঁতের ডাক্তার এই জিনিসটার সঙ্গে বেশি পরিচিত বা ডেন্টাল সার্জন, কিন্তু এর মাঝে আবার ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বলে আবার এক ধরনের সার্জন আছে। এটা কি, বা এই বিভাগটাই কি, বা এটার কাজ কি, কি ধরনের রোগীর চিকিৎসা আপনারা দিয়ে থাকেন, এই প্রসঙ্গে যদি একটু আমাদেরকে পরিচিতিমূলক কথা বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনার এই সুন্দর কোশ্চেনের জন্য। ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি হচ্ছে আমাদের ডেন্টিস্ট্রির ওয়ান অফ দ্য স্পেশাল ব্রাঞ্চ। আচ্ছা আচ্ছা। আসলে আমরা মুখের এবং মুখের বাহিরের এবং মুখের ভিতরের যত ধরনের অ্যাবনর্মালিটি বলেন বা রোগ নিয়ে আমরা যারা চিকিৎসা করি তারাই হচ্ছেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আচ্ছা, ধরুন মুখে অনেক ধরনের টিউমার হয়ে থাকে, মুখের ক্যান্সার, জন্মগত ত্রুটি, ঠোঁট কাটা, তালু কাটা, আচ্ছা, এই ধরনের মুখের যত ধরনের প্রবলেম যেটা সার্জিক্যালি আমরা চিকিৎসা করা হয় যে প্রবলেমগুলো, আচ্ছা, ওই সাবজেক্টটাই হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। আচ্ছা আচ্ছা। এবং এটি বাংলাদেশেও নতুন, এখন আস্তে আস্তে মানুষ এটার প্রতি পরিচিতি পাচ্ছে এই সাবজেক্টটা। তো আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা এই মুখের এই প্রবলেমগুলোই দেখে থাকি। মানে সহজভাবে যদি আমরা বোঝাতে চাই, যেমন মেডিসিনকে ভেঙে যেমন অনেকগুলো সাব স্পেশালিটি তৈরি হয়েছে, তেমনি এই যে ডেন্টিস্ট্রিটাও এখন আপনার এটা ভেঙে অনেকগুলো সাবজেক্ট হয়ে গেছে। এর মধ্যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি হচ্ছে সার্জারির যে পার্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলবেন যে কোন ধরনের রোগীরা, মানে তাদের কি সমস্যায় আপনাদের কাছে সরাসরি যেতে পারবে, বা উনি মনে করবে যে না আমার এই সমস্যায়, কিছু রোগ যেমন আছে হয়তো আপনার ইএনটি স্পেশালিস্টের কাছেও যাবে, যাদের মুখের কোনো ক্যান্সার, বা আপনারা এমনও হয় যে অনেক ক্ষেত্রে ইএনটি স্পেশালিস্ট এবং আপনার ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, এমনকি প্লাস্টিক সার্জনের সহায়তায় সমন্বিত একটা ভাবে আমাদের অপারেশন করতে হয়। কিন্তু কিছু কিছু আকৃতিগত ত্রুটি আছে যেগুলো হয়তো মানুষ সরাসরি আপনাদের কাছে যেতে পারে বা আপনাদের সাহায্য নিতে পারে। সেই সমস্যাগুলো সম্বন্ধে যদি একটু বলেন যে সেই আকৃতিগত ত্রুটিগুলো কীরকম আসে। আকৃতিগত ত্রুটিগুলো হচ্ছে এরকম যে ধরেন অনেকে আছে এরকম যে তার মুখটা অনেকটা উঁচু। আচ্ছা আচ্ছা। ভালোভাবে উনি হাসতে পারে না, যদি কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ যায় একটু শাই ফিল করে, মানে চোয়ালটা উঁচু, হাসলে দাঁত মাড়িগুলো বের হয়ে যায়, সেটি এক ধরনের প্রবলেম। ওনারা ডাইরেক্টলি আমাদের কাছে আসতে পারেন ওনার মুখটাকে সুন্দর করার জন্য। আবার অনেকের আছে এরকম যে নিচের চোয়ালটা দিন দিন বেড়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, অনেকটা লম্বা আকৃতির, তো ওনারা আসতে পারেন আমাদের কাছে এটা ট্রিটমেন্টের জন্য। তারপর অনেকের আছে এরকম যে নিচের চোয়ালটা অনেক শর্ট, অনেক ছোট, খুব ছোট, যেটাতে শর্ট চিন, তো ওনারা আসতে পারেন। তারপরে ঠোঁট কাটা বলেন, তালু কাটা বলেন, ওনারা আসতে পারেন আমাদের কাছে ডাইরেক্টলি ট্রিটমেন্ট করার জন্য। তারপরে হচ্ছে মুখের ক্যান্সার। আচ্ছা। এবং আপনি জানবেন যে মুখের ক্যান্সার সাধারণত পেইনলেস হয়, কোনো ব্যথা থাকে না, যার ধরুন আমরা যারা গ্রামের মানুষ তারা বুঝতেই পারে না যে মানে ওনার ক্যান্সার হয়েছে, কারণ যতক্ষণ না আমাদের ব্যথা হবে ততক্ষণ সে নোটিস করবে না, আমাকে নোটিস করবে না। এটাই হচ্ছে ক্যান্সারের সবচেয়ে একটা মানে বাজে খারাপ দিক। তো মুখের ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসতে পারে। আমরা আসবো আপনার কাছে, একটা ফোন কল আছে, আমরা নিয়ে আসি। সুধী দর্শক, আপনার নাম? আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আমি তৌহিদ বলছিলাম ময়মনসিংহ থেকে। জি বলুন তৌহিদ। জি আচ্ছা, আমি যে আমার বেবিটা 17 মাস পড়ছে, 16 মাস পার হয়ে 17 মাসে পড়ছে, ওর এখনো দাঁত উঠতেছে না। আচ্ছা আচ্ছা। তো প্রিমেচিউর হয়েছিল, 33 সপ্তাহে ওর জন্ম হয়েছিল। এমনি আল্লাহর রহমতে অন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু দাঁতটা নিয়ে খুব টেনশনে আছি আমরা। আচ্ছা, বয়স হচ্ছে 17 মাস, তাই তো? হ্যাঁ, 16 এই 8 তারিখে 17 মাসে পড়বে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের বিশেষজ্ঞের পরামর্শ শুনুন। হ্যাঁ, আমরা আসলে প্রথমেই যে প্রশ্নটা পেলাম খুব সাধারণ একটা প্রশ্ন আর কি। হ্যাঁ, ধন্যবাদ। তো ইউজুয়ালি হচ্ছে আমাদের এই বাচ্চাদের দাঁতটা উঠে যায় হচ্ছে 6 মাস বয়স থেকে।
কারো কারো ক্ষেত্রে সেটি 1 বছর লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে এটি 15 মাস, 14 মাস, এমনকি দেরিও হতে পারে। তো এই জন্য খুব একটা চিন্তিত হওয়ার বা বিচলিত হওয়ার কিছু নেই। কারণ এটা স্বাভাবিক প্রসেস, এটা স্বাভাবিকভাবে এটা উঠে যাবে। এবং আপনি যেটা করতে পারেন, বাচ্চার জন্য টিদার ইউজ করতে পারেন। অনেক ধরনের খেলনা পাওয়া যায় যেগুলো বাচ্চারা কিনে বাচ্চাদেরকে মুখে দিলে ওরা কামড়াতে থাকে। আচ্ছা আচ্ছা, এবং এইটাতে ওর দাঁত ওঠার জন্য এই প্রসেসটা মানে help খুবই ভালো হেল্প করবে। আর এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে তার অন্যান্য ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো যদি ঠিক থাকে তাহলে এটা এমনি আইসোলেটেডলি খুব একটা বিচলিত হয়। হ্যাঁ, যদি ওর অন্যান্য গ্রোথ, প্রিমেচিউর বেবি আমাদের দেশে হতেই পারে, অনেক কারণে হতে পারে, বাট প্রিমেচিউর হলে যে মানে সবকিছু ইয়ে হবে তা না। তো যদি অন্যান্য প্যারামিটারগুলো ওর ভালো থাকে তাহলে ওর দাঁত উঠে যাবে, সেটা অল্প কয়েক মাস লেট হইলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে ওরাল ক্যাভিটি ক্যান্সার একটা, হ্যাঁ, যে পেইনলেস। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গক্রমে আপনাকে জিজ্ঞেস করি যে অনেক সময় দেখা যায় যে রোগীদের হয়তো একটা শার্প টিথ থাকে বা ব্রোকেন টিথ থাকে। Exactly. অনেক সময় এটা তারা ইগনোর করে, মাঝে মাঝে হয়তো জিহ্বায় এটা খোঁচা দেয় বা হয়তো গালে কামড় পড়ে, কিন্তু এটা ইগনোর করে যান। তো এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ এই ওরাল ক্যাভিটির ক্যান্সারের জন্য? ওরাল ক্যাভিটির ক্যান্সারের যে কতগুলো কারণ আছে, এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কজ হচ্ছে এই শার্প টিথ, ব্রোকেন অ্যান্ড শার্প টিথ। তার মানে হচ্ছে আমার যে দাঁতগুলো ভেঙে গেছে এবং খুব শার্প হয়ে আছে, এটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কজ। এছাড়া আরো অন্যান্য কজ তো আছেই, যেমন পান, বিড়ি, সিগারেট, তারপরে গুল, খৈনি, এই টাইপের জিনিসগুলো। তো আমাদের দেশের লোকরা যেটা করে যে যখন ভাঙা দাঁত থাকে এটাকে খুবই ইগনোর করে, যে এটা তো ডক্টর আমার কোনো অসুবিধা করছে না, আপনি কেন ফেলবেন। তো আসলে এই ব্রোকেন টিথ থেকে প্রথমে একটা আলসার হবে, এক্স্যাক্টলি, এই আলসারটা তারপরে আস্তে আস্তে টার্ন নেবে ম্যালিগন্যান্সিতে। সো এই ব্যাপারটা খুবই খেয়াল রাখতে হবে যেন ব্রোকেন টিথ না থাকে মুখের মধ্যে। আচ্ছা, এটা সবার জন্য আমার মনে হয় একটা খুবই সবার জন্য গুরুত্বপূর্ণ এটি তথ্য। খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আপনি বলছিলেন যে শর্ট চিন, শর্ট চিনটা কিন্তু অনেক কিছুর সঙ্গে মানে একটা হেলথ হ্যাজার্ডের সঙ্গে রিলেটেড। যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটা টার্ম আমরা শুনে থাকি, যে বা নাক ডাকা, বা এই ঘুমের মধ্যে দম আটকে আসা, এর সঙ্গে কিন্তু শর্ট চিনের একটা ওতপ্রোত রিলেশন আছে। তো আপনি এ ব্যাপারে যদি আমাদের একটু বলেন এবং আপনার যে এ ব্যাপারে আপনার যেসব অভিজ্ঞতা সেগুলো যদি একটু শেয়ার করেন, আমরা খুব আনন্দিত হব। শর্ট চিন যেটি, যে আমরা জেনে থাকবো যে ডেভেলপমেন্টাল কারণেও হতে পারে, অথবা কেউ যদি ছোট বয়সে ট্রমা হয়, আঘাত পেয়ে থাকে চিনের মধ্যে, যে বাচ্চারা খেলাধুলা করবে এটাই তো স্বাভাবিক, একজন আরেকজনকে ধাক্কা দিল, তখন সে ফ্লোরে পড়ে গেল, পড়ে গিয়ে থুতনিতে তার আঘাত পেল, এই আঘাতটা তার জয়েন্টে ট্রান্সমিট হয়। তো আমরা জানি যে জয়েন্টটা হচ্ছে তার গ্রোথ সেন্টার। তো এইভাবে গ্রোথটা তার রিটার্ডেড হয়ে যায়। রিটার্ডেড হয়ে যাওয়ার ফলে সে যেটা হয় যে তার চিনটা ভালোভাবে ডেভেলপ করে না। ডেভেলপ না করার জন্য তার চিনটা হয়ে যায় হচ্ছে শর্ট, এবং শর্ট চিন হওয়ার ফলে যেটা হয় যে ওর এই চিনটা তার জন্য স্লিপ অ্যাপনিয়া হয়। যেমন আমি যে ছবিটা শেয়ার করছি এখন, আচ্ছা, এই ছেলেটা হচ্ছে যে তার আঘাত পেয়ে ওর চোয়ালটা আর বাড়ে নাই, আচ্ছা, যার দরুন ওর চোয়ালটা শর্ট, এবং জিহ্বা তো তার নর্মাল আকৃতিতে আছে, যার দরুন যখন সে ঘুমায় তখন তার স্নোরিং হয়, আচ্ছা, খুবই নাক ডাকে এবং ঘুমাতে পারে না, এবং এটাই হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। এবং অর্থোগনেটিক সার্জারি যেটাই, এই সার্জারির মাধ্যমে আমরা চোয়ালকে অ্যাডভান্স করে নেই, উপরের চোয়ালকে সামনের দিকে অ্যাডভান্স করি, নিচের চোয়ালকে সামঞ্জস্যপূর্ণ করা হয়, এবং চিনকে অ্যাডভান্স করি। এবং এই ছেলেটির যা করা হলো, উপরের চোয়াল এবং নিচের চোয়াল দুটোই অ্যাডভান্স করার ফলে ওর চেহারার আকৃতিগত একটা চেঞ্জ চলে আসলো, এবং আমাদের যে পোস্টেরিয়র এয়ারওয়ে স্পেস, আচ্ছা, যে শ্বাস প্রশ্বাস আমাদের যে রাস্তা দিয়ে আমাদের লাংয়ে ফুসফুসে যায়, সেই স্পেসটা অনেক বড় হয়ে গেল, যার দরুন তার এই প্রবলেম কিন্তু আর এখন নেই। তো এই আমাদের খেয়াল রাখতে হবে এটি, যে এক্সাক্ট কজ কি স্লিপ অ্যাপনিয়ার, এবং সেই অনুযায়ী আমার ট্রিটমেন্টটি করা। এবং এখানে বোধহয় বলে রাখা ভালো প্রসঙ্গত যে এই আকৃতিগত ত্রুটিটা যে শুধু বিসদৃশ্য দেখাচ্ছে বা দেখতে খারাপ লাগছে তা কিন্তু না, এটা কিন্তু অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি। যেমন এই রোগীটা বয়স বাড়ার সাথে সাথে তার হৃদরোগের ঝুঁকি, তার সেরিব্রাল স্ট্রোকের ঝুঁকি, তার
তার ফুসফুসের যে কোনো ধরনের আপনার প্রদাহ, সেগুলোর ঝুঁকিও কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এটা তার জীবনযাত্রার উপর একটা গুণগত পরিবর্তন আনে। এবং আমরা যদিও বলে থাকি যে একটা লোক হয়তো হৃদরোগে মারা গেল বা স্ট্রোকে মারা গেল, কিন্তু এর হয়তো আড়ালের কারণটা কিন্তু তার এই ধরনের এই দিনের পর দিন তার এই যে মানে শ্বাসকষ্ট বা ঘুমের মধ্যে যে দম বন্ধ হয়ে যাওয়ার কষ্ট থেকেই কিন্তু এটা হচ্ছে। এবং কি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও এটা একটা বড় কারণ, কাজে এটাকে অবহেলা করার কোনো সুযোগ খুব নেই। ইম্পর্টেন্ট কজ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে স্লিপ অ্যাপনিয়া, যে সারা রাত ভালোভাবে ঘুমাতে পারে না, সকালে ডেসমনোলেন্সের কারণে, তো তন্দ্রাচ্ছন্নতার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আচ্ছা, আপনি আরেকটা বলছিলেন যে চোয়ালের অসামঞ্জস্যর যে কথাটা, যে অনেক সময় যে মাড়ি দেখা যায় যে হাসলে পরে, সে ধরনের কোনো ইয়ে আপনার কি দেখাতে পারেন? হ্যাঁ, আমি আরেকটা স্লাইড শেয়ার করি। যেমন এই মেয়েটি খুবই সুন্দর, উনি যখন হাসে তার প্রথম আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি নীল কালারের ড্রেস পরা, এখানে হাসি দিলে তার মাড়ি দেখা যায়। আচ্ছা, হ্যাঁ। তো এই হাসিটা কিন্তু সে স্বাচ্ছন্দ্যে দিতে পারে না একটা, মানে যত বড় একটা গ্যাদারিংয়ে যদি যায়, কোনো সোশ্যাল প্রোগ্রামে যায়। তো এখন দেখেন তার অপারেশন করার ফলে যেটা হলো, এখন তার হাসিটা খুবই সুন্দর, তার স্মাইল লাইন হচ্ছে ঠিক দাঁতের সার্ভাইকেল লাইন বলি আমরা, ওই পর্যন্ত। একটা ছবি আগের একটা পরের, একটা আগের একটা পরের। এবং এটিতে আমরা যেটা করলাম আমি, সেটি হচ্ছে যে ওনার উপরের চোয়ালকে আরেকটু উপরে প্লেস করা হয়েছে। আচ্ছা, যার ধরুন ওনার টোটাল মুখের অবয়বটাও চেঞ্জ হয়ে গেল, তার হাসিটাও চেঞ্জ হয়ে গেল। এইভাবে একটা মানুষকে আরো সুন্দর করা যায় এই সার্জারির মাধ্যমে। কারণ এটা সামাজিকভাবেও তাকে পুনর্বাসিত করাও বলা যেতে পারে। যে যারা এক্স্যাক্টলি। আমি আপনি যদি সময় দেন আরেকটা ছবি আমি শেয়ার করি। যেমন এই ছবিটা, ওনার চোয়ালের যে অসামঞ্জস্যতা, এটার কারণে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মেয়েটি যখন দোকানে যেত কোনো কিছু নিয়ে আসার জন্য, উনি মাস্ক পরে যেত। আচ্ছা, আচ্ছা। তো দেখুন, মানে উনি সমাজে এমনভাবেই নিজেকে গুটিয়ে রাখতো, নিগৃহীত হতো, এবং এমনকি ফ্যামিলিতেও। বাট এখন তার ট্রিটমেন্ট করার ফলে ওনার চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছে যে চেহারার মধ্যে কতটা কনফিডেন্স। হ্যাঁ, তো এই চেহারার ফলে আমি যেটা বলি যে এটাও একটি সামাজিক চিকিৎসা। অবশ্যই। আর সমাজের তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিও এখন চেঞ্জ হয়ে গেছে। তো এই সার্জারি যেটি আত্মবিশ্বাসের জায়গাটাও বেড়েছে, হ্যাঁ, আত্মবিশ্বাসের জায়গাটাও বেড়েছে। এবং এই সার্জারির মাধ্যমে আমরা মুখের টোটাল অবয়বকে আমরা চেঞ্জ করতে পারি, এবং চেঞ্জ করে একটা মানুষকে মোর কনফিডেন্ট এবং সমাজের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এবং এই সার্জারি এখন দেশে হচ্ছে। আচ্ছা, এই জি, এই সার্জারিগুলো হলে আমরা মনে করি একটা ফোন কল আছে, আমরা একটু নিয়ে আসি। শুধু দর্শক, হ্যালো, জি বলুন ভাই। আমি ডাক্তার রাব্বি, ঢাকা ডেন্টাল কলেজ থেকে বলছিলাম। জি বলুন ভাই। তো স্যারের সাথে একটা কথা ছিল। স্যার হচ্ছে যেহেতু অর্থোপেডিক সার্জারিটা বাংলাদেশে নতুন, জি, এবং স্যার এটা হচ্ছে পায়োনিয়ার, তো স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে অর্থোপেডিক সার্জারি করার পর সেটা পুনর্বাসন করতে কতদিন টাইম লাগে, মানে সে কতদিন পর নরমাল বাইটিং মানে ম্যাস্টিকেশন কোর্সটা পাবে? আচ্ছা, আচ্ছা, আপনি খুবই সৌভাগ্যবান যে আপনার একজন। ধন্যবাদ ডাক্তার রাব্বি। অর্থোগনেথিক সার্জারি করার পরে পুনর্বাসন হতে এটা প্রায় 1 মাসের মতো লাগে। আমরা প্রথম 7 দিন থেকে 15 দিন একটু লিকুইড ডায়েট দেই, লিকুইড খাবার দেই, তারপরে সেমি সলিডে চলে আসি। সেমি সলিড থেকে তারপরে 1 মাস পরে আমরা নর্মাল খাবারে চলে আসি। আচ্ছা, আচ্ছা। আর এটার ব্যয় সম্বন্ধে যদি একটু সাধারণভাবে মানুষকে ধারণা দেন, কারণ অনেকেই মনে করতে পারে যে এটা হয়তো খুবই ব্যয়বহুল, মানে এটা সাধারণের রিচের মধ্যে কি না, বা আসলে কতটুকু। অবশ্যই এটি সাধারণের নাগালের মধ্যে। আমাদের দেশে অন্যান্য সার্জারি যেরকম কস্ট, এরকমই খরচ এখানে, মানে এটি নাগালের মধ্যে। তো এই ধরনের সার্জারি সরকারিভাবে করতে পারেন আপনি বিভিন্ন জায়গায়। মানে আমাদের ঢাকা ডেন্টাল কলেজে হয়, বঙ্গবন্ধুতে হয়ে থাকে, আরো যে মেডিকেল কলেজগুলোতে যেগুলোতে ওরাল সার্জারি ডিপার্টমেন্ট আছে, পর্যায়ক্রমে সেখানে সম্ভব হবে। তাছাড়া প্রাইভেটলি যে খরচ, এটাও হাতের নাগালের মধ্যেই হয়। সবচেয়ে বড় কথা যে অনেকের হয়তো সামর্থ্য আছে, তারা হয়তো আগে দেশের বাইরে যেতেন, তারা এখন দেশেই সেই সেবাটা নিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে, এবং এই সার্জারির খরচ বাইরের দেশ থেকে আমাদের দেশে হচ্ছে প্রায় 10 গুণ থেকে 20 গুণ কম। যেটি সে যদি ইউএসএ তে $20,000, এখানে আমাদের দেশে হয়তো বা $1,000। সো আপনি দেখেন যে 20 ভাগের 1 ভাগ খরচ, 1 ভাগ খরচে আপনি আপনার চেহারাটাকে সুন্দর করতে পারছেন।
আপনার টোটাল মুখ অবয়বকে আপনি চেঞ্জ করে দিতে পারছেন। এবং আরেকটি সম্পূর্ণ মজার ব্যাপার হচ্ছে যে এই সার্জারি আমরা কিন্তু মুখের বাইরে কোনো কিছু করি না। আচ্ছা, অনেকেই মনে করতে পারে বাইরে হ্যাঁ, কাটাছেঁড়া যে থাকবে, এত বড় চেঞ্জ হয়ে যাচ্ছে এটা মনে হয় বাইরে কাটাছেঁড়া তার কোনো চিহ্ন থাকবে না। তার কোনো চিহ্নই থাকবে না এবং বাইরে কোনো প্রকার কাটাছেঁড়া থাকবে না। এটাই হচ্ছে এই সার্জারির সবচেয়ে মানে পজিটিভ দিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি এই প্রসঙ্গক্রমে, আমাদের দেশে যেহেতু খুবই দুর্ঘটনা প্রবণ একটা দেশ আমাদের, এবং এই সড়ক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারান এবং অঙ্গহানি হয়, তো আমরা সবার কাছে আমাদের আসলে হাসির একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে দাঁত। তো এই ক্ষেত্রে অনেকেই আছেন যে আমাদের হয়তো দাঁত হারান, তো সেই ক্ষেত্রে তার চিকিৎসা যদি আপনি একটু বলেন, বা কারো হয়তো দাঁত ভেঙে গেল, সেই মুহূর্তে তার করণীয় কি, হ্যাঁ, বা হয়তো চোয়ালের হাড় ভেঙে গেল, ম্যান্ডিবল ফ্র্যাকচার, সেগুলো সম্বন্ধে যদি একটু আপনি। খুবই একটি সুন্দর কোশ্চেন এবং আপনাকে অনেক ধন্যবাদ যে এই কোশ্চেনটা করার জন্য। প্রথমত আসি হচ্ছে যে দুর্ঘটনা, আমাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যেন দুর্ঘটনা না ঘটে। আমাদের এই অ্যাওয়ারনেসটা সবচেয়ে বেশি দরকার। এবং দুর্ঘটনা যদি হয়ে যায়, চোয়াল যদি ভেঙে যায়, তাহলে আপনি কোথায় যাব? এক্স্যাক্টলি আমরা যাব হচ্ছে ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে। ওনারা হচ্ছে আমাদের এই চোয়াল ঠিক করবে। তারপরে আসি হচ্ছে দাঁত ভেঙে গেলে। দাঁত ভেঙে গেলে এই দাঁত খুবই অল্প এবং এমনকি বিনা পয়সায় আপনি রিপ্লেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ডেঞ্চার লাগিয়ে দিলে ওইটা আপনার রিপ্লেস হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ সুন্দরভাবে আপনি রিপ্লেস করতে পারবেন। এই দাঁত ভেঙে গেলে আপনি কয়েকভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। আচ্ছা, একটি হচ্ছে যে রিপ্লেস করা ডেঞ্চার দিয়ে, একটি হচ্ছে ব্রিজ বলি আমরা, তারপরে হচ্ছে ইমপ্লান্ট। আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে সনাতন পদ্ধতি থেকে সবচেয়ে আধুনিক পদ্ধতির ট্রিটমেন্ট বাংলাদেশে এখন আছে। আচ্ছা আচ্ছা, আপনি এটা রিপ্লেসমেন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এটি যে যদি চোয়ালের পুরো চোয়াল আপনার কোনোভাবেই ভেঙে যায়, সেটি ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে গেলে আপনি খুব তড়িৎ ট্রিটমেন্ট পেয়ে আপনি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে হয়তো দেখা গেল এই ধরনের দুর্ঘটনা কবলিত ব্যক্তির অন্যান্য আঘাতও আছে, হয়তো তার মাথায় কোনো আঘাত আছে বা শরীরের অন্য কোথাও আঘাত আছে। এখন এই আঘাতের যে ট্রিটমেন্টটা, সেটার প্রায়োরিটি কতটুকু, কত ঘন্টার মধ্যে, বা এখানে কোনো গোল্ডেন পিরিয়ড আছে যে এর সময়ের মধ্যে আপনাদের কাছে হ্যাঁ, পৌঁছাতে হবে? অফকোর্স ম্যাক্সিলোফেসিয়াল ইনজুরি বা ফেসের যে ইনজুরি, এটা কিন্তু খুব র্যাপিডলি করতে হবে তা না। সেটাই। যদি তার শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না হয়ে থাকে, এক্স্যাক্টলি, তাইলে এটা নিয়ে এত র্যাপিডলি করার কিছু নেই। আমরা 4-5 দিন ওয়েট করতে পারি। আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে যদি তার ব্রেইন ইনজুরি থাকে সেটি ভালো হবে, আদার্স ইনজুরি থাকলে সেগুলো ভালো হবে। এক্স্যাক্টলি। তারপরে মুখের যে সোয়েলিংগুলো আস্তে আস্তে কমে যাবে, ফুলাটা আঘাত পাওয়ার ফলে যে ফুলে গেছে এটা কমে যাবে। সো আমি কিন্তু যদি আমার রেসপিরেটরি বা শ্বাস প্রশ্বাসের প্রবলেম যদি না হয়, সেক্ষেত্রে আমরা 3-4-5 দিন আমরা ওয়েট করতে পারি। আচ্ছা আচ্ছা, বাট বলা আছে এরকম যে আমরা ওয়েট করব, বাট নট মোর দেন 14 ডেজ। আমরা 14 দিনের বেশি ওয়েট করব না। আচ্ছা আচ্ছা, এবার আসেন যদি রেসপিরেটরি প্রবলেম থাকে, দ্যাট ইজ শ্বাস প্রশ্বাসের প্রবলেম থাকলে আপনি জানেন যে আমরা ট্রাকিওস্টমি করে ফেলতে পারি। এয়ারওয়েকে আগে সিকিউর করে পেশেন্টটাকে আগে বাঁচাতে হবে, তারপরে আমি ডেফিনিট ট্রিটমেন্টে আমরা যাব। এটি হচ্ছে প্রোটোকল। আচ্ছা আচ্ছা, তাহলে মানে মোদ্দাতাকে আমরা যেটা বলতে পারি যে আসলে আমাদের এই ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বলতে আমরা যে খুব ভয়ঙ্কর কিছু বা খুব কঠিন কিছু এমন কিছু ভাবার দরকার নাই। আমাদের প্রতিদিনকার এই জীবনযাত্রায় আমাদের আশেপাশে মানুষের যে আকৃতিগত ত্রুটিগুলো আমরা হতে দেখি অথবা জন্মগতভাবে হয়ে থাকে, তারই চিকিৎসা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা করে থাকেন, এবং সেটা আমাদের দেশে খুব সুলভে পাওয়া যায়, এবং এটা করার জন্য আমাদের বাইরের দেশে এখন আর যাওয়ার প্রয়োজন নাই, এবং এটা এমন কোনো ব্যয় সাপেক্ষ কোনো ব্যাপার না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ। আপনি একটা অনেক অপেক্ষাকৃত মানে অপরিচিত বিষয়কে আমাদের কাছে পরিচিত করলেন, এবং আমার ধারণা যে দর্শকরা এ থেকে উপকৃত হয়েছে। শুধু দর্শক, দাঁত এবং মুখের যত্ন আমাদের স্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। দাঁত এবং মুখের যত্নের মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি। আপনারা সবাই দাঁতের প্রতি যত্নবান হন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। এই প্রবাদ বাক্যটি আবার বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।